মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের আবেদন অনুমোদন পেলে 10 দিনের মধ্যেই ট্রায়াল শুরু। মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর, বন্ধ সিনেমা হল চালু করার আশ্বাস। রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড, রায়ে বাদীপক্ষের সন্তোষ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের বিচার শুরু, 24 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলার ঘোষণা আইজিপির, নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে অমর একুশে গ্রন্থমেলা হবে, 3টি তারিখ বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা। করোনা ভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে আবেদন করেছে গ্লোব বায়োটেক। অনুমোদন পেলে 7 থেকে 10 দিনের মধ্যে ট্রায়াল শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি। নন কোভিড সুস্থ মানুষের ওপর টিকাটির প্রয়োগ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর মহাখালীর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে পুরো প্রোটোকল সহ প্রায় 10,000 পৃষ্ঠার আবেদন জমা দেয় গ্লোব বায়োটেক। প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকর নাগ সহ প্রতিষ্ঠানটির গবেষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্লিনিক্যাল ট্রায়ালের যে ডোজ, সেটা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে রেগুলেটরদের উপস্থিতিতেই হতে হবে না। আমরা সেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ব্যাচগুলি, সেগুলি কিন্তু এখন আমরা শুরু করিনি। সেটা এই যে অ্যাপ্রুভাল প্রসেসের পরে। অনুমোদনের 7 থেকে 10 দিনের মধ্যে ট্রায়াল শুরু করার আশাবাদ গবেষকদের। শুরুতেই নন কোভিড সুস্থ মানুষের ওপর টিকার পরীক্ষা হবে। বিএমআরসি দিবে নীতিগত অনুমোদন, আর রেগুলেটরি অনুমোদন দিবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। যদি অনুমোদন পেয়ে যাই, আমাদের যে প্রস্তুতি আছে, যে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আমরা আশা করছি সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ শুরু করতে পারবো। যাদের SARS-CoV-2 ভ্যাকসিন ভাইরাসটি PCR নেগেটিভ থাকবে, যাদের বিভিন্ন কোমরবিডিটি থাকবে না, 18 বছরের উপরে সুস্থ বাংলাদেশের নাগরিক যারা প্রেগনেন্ট নন, তাদের উপর আমরা কাজটি করব। গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের কাজটি করবে সিআরও লিমিটেড নামের একটি কোম্পানি। সরকারি একটি হাসপাতালের একটি ইউনিটে ট্রায়াল শুরুর পরিকল্পনা আছে। যে কেউ হতে পারবেন, যে কেউ আগ্রহ ব্যক্ত করতে পারবেন, এবং তারপর তারা যদি ইনক্লুশন ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তারা নিশ্চয়ই আসতে পারবেন। এর আগে গত বছরের 28 ডিসেম্বর পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনা ভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স উৎপাদনের অনুমতি দেওয়া হয় গ্লোব বায়োটেক লিমিটেডকে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দৈনিক সংক্রমণ হার আরও কমেছে। একদিনে শনাক্ত 4.23%। 24 ঘন্টায় মারা গেছে 23 জন। মৃতের সংখ্যা বেড়ে 7,906। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 317তম দিনে দেশের 199টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,446 জনের, আর পরীক্ষায় শনাক্ত 569 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 5,27,632 জন। নতুন 681 জন সহ সুস্থ হয়েছেন 4,72,437 জন। করোনায় এ পর্যন্ত মৃত্যু হার 1.50%। সুস্থতার হার 89.54% ও শনাক্ত হার 15.26%। মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, চলচ্চিত্র বিনোদনের অন্যতম মাধ্যম, তাই দেশের সিনেমা শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। চলচ্চিত্র পুরস্কার 2019 বিতরণে রূপালী পর্দার সবচেয়ে বড় আয়োজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গবন্ধুর হাত দিয়ে যাত্রা শুরু হওয়া এই চলচ্চিত্র শিল্প করোনা সংক্রমণকে বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019-এর। পোশাক ও সাজসজ্জা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলবো যে আরো এই শিল্পটাকে
সহযোগিতা করা দরকার। প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র বিনোদনের অন্যতম মাধ্যম, তাই এই শিল্পকে যুগোপযোগী করে আরও লোক সমাদৃত করে উপস্থাপনের তাগিদ দেন সংশ্লিষ্টদের। আমাদের দেশের সাধারণ মানুষের বিনোদনের একমাত্র জায়গা হচ্ছে এই চলচ্চিত্র, কিন্তু সেই জিনিসটাই এখন আস্তে আস্তে মানে আমি বলবো শেষ হয়ে যাচ্ছে। আর তাছাড়া ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলে যদি না করা হয় তাহলে কিন্তু এই আকর্ষণটাও থাকে না বা মার্কেটও পাওয়া যায় না। দেশে না, আমাদের চলচ্চিত্র যেন বাইরেও যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যেমন সেন্সর সংক্রান্ত আইন বিধি নীতি এগুলি আধুনিকভাবে তৈরি করা এবং এগুলি যাতে কঠোরভাবে মানা হয় সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এটাও একান্তভাবে প্রয়োজন। চলচ্চিত্র শিল্পীদের সহায়তায় কল্যাণ ট্রাস্ট গঠনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিনেমার ঐতিহ্য রক্ষায় বন্ধ হলগুলো চালু সহ আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। 1000 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করব, অল্প সুদে এখান থেকে টাকা নিয়ে যারা সিনেমা হল তৈরি করা বা সিনেপ্লেক্স তৈরি করতে পারবে, যেখানে আমাদের ওই অঞ্চলের মানুষের বিনোদনের ব্যবস্থাটা থাকবে একই সাথে, কারণ অনেকগুলি সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার পুনরায় চালু করা শুধু না, এটাকে আধুনিকায়ন করা। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় সিনেমা নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিশুর মনন বিকাশে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণেরও তাগিদ দেন সরকার প্রধান। টেলিভিশনের যুগ আসার পরে সিনেমা শিল্পের একটু থমকে গেছে, কিন্তু এখন কিন্তু আবার সিনেমার যুগটা ফিরে এসেছে। আপনারা জানেন যে শুধু আমাদের দেশে না, পৃথিবীর অন্য দেশেও সিনেমা, এখন মানুষ কিন্তু সবাই সিনেমা দেখে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা কিন্তু 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বিকৃত করা হয়েছে, কাজে এই ইতিহাসটা যাতে সবাই জানে। আর আমরা তো বীরের জাতি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কাজে আমাদের সেই বিজয়ের ইতিহাসটা প্রজন্মের পর প্রজন্ম যেন মানে মনে রাখতে পারে, সেই ধরনের চলচ্চিত্র আরো নির্মাণ হওয়া দরকার। এই অনুষ্ঠানে 2019 সালে নির্মিত চলচ্চিত্রের 26 ক্যাটাগরির 33 জন শিল্পী ও কলাকুশলী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবছর অভিনেতা মাসুদ পারভেজ, সোহেল রানা ও সুচন্দাকে দেয়া হয় আজীবন সম্মাননা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলায় নিহত শামসুন নাহারের স্বামী আব্দুল করিম সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর 2 জন করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা ও তার ভাই আলামিন ওরফে জনি। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রাসেল খানের রিপোর্ট। 2017 সালের 1 নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের পায়োনিয়ার গলিতে শামসুন নাহার ও তার ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন 2 নভেম্বর শামসুন নাহারের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা, শ্যালক জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই আশরাফ আলী। 2018 সালের 16 জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলমের আদালতে আব্দুল করিম সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর 2019 সালের 31 জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার 22 সাক্ষীর মধ্যে 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণার দিন ধার্য হয়। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত। রায়ে সন্তুষ্ট বাদীপক্ষের আইনজীবী। উচ্চ আদালত এই সকল আসামিকে দণ্ডবিধি 302-34 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি কার্যকর করার জন্য আদেশ দিয়েছে এবং অনাদা আরও 20,000 টাকা জরিমানা করছে। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। যথাযথ সাক্ষ্য প্রমাণ ছাড়া রায় ঘোষণা করা হয়েছে দাবি আসামি পক্ষের আইনজীবীর। যেখানে আসামি নমুনাই সংগ্রহ করা হয়নি, স্বাভাবিকভাবে এই ডিএনএ প্রতিবেদন মিথ্যা। 16 দিন রিমান্ডে নিয়ে 160 করানো হয়েছে এবং আসামি গ্রেপ্তারের আগেই তার কিছু আলামত জব্দ দেখানো হয়েছে। স্বাভাবিক এই বিজ্ঞ আদালত এটা বিবেচনা আনেননি। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামির আইনজীবী। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার কাজ শুরু হয়েছে। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হকের আদালতে চার্জ গঠনের মধ্য দিয়ে আলোচিত মামলাটির কার্যক্রম শুরু হলো। সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে 24 জানুয়ারি থেকে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
গত বছরের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। স্বামীকে বেঁধে রেখে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ কর্মীকে বহিষ্কার করে ছাত্রলীগ। ঘটনার ৩ মাস পর চার্জশিট দেয়া হলে দুদফা শুনানির পর রোববার শুরু হয় বিচার কাজ। অপহরণ, গণধর্ষণ এবং সহযোগিতার অভিযোগ আনয়ন করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী তারিখ সাক্ষীর জন্য ধার্য থাকবে। আমরা এখনো তারিখ জানতে পারিনি। শুনানিকালে অভিযুক্ত সাইফুর, রনি, অর্জুন, রবিউল, তারেক, আইনুদ্দিন, রাজন ও মাহফুজকে উপস্থিত করা হয়। ৮ জনের মধ্যে 4 জন করা হয়েছে, 8 জনের আইনজীবীরা জানিয়েছেন, সাক্ষীদের সহযোগিতা পাওয়া গেলে বিচার কাজ শেষ করার পর রায় প্রদান করা সম্ভব হবে। এদিকে অভিযুক্তরা অপরাধের সহযোগী বলে উল্লেখ করেন আসামি পক্ষের আইনজীবী। টোটালি নির্দোষ। চার্জশিটের মধ্যে আছে যে দর্শনের সাথে জড়িত না, শুধু ওই সহযোগিতার। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলার ঘোষণা দিলেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, শেষ জঙ্গি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে। আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ATU এর উদ্যোগে অনলাইন ভিত্তিক উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে নির্মিত সচেতনতামূলক ওভিসি ও টিভিসির উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন শেষে বক্তৃতায় অ্যান্টি টেররিজম ইউনিট গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন আইজিপি। হলি আর্টিজান ঘটনা আমাদের দেশকে খুব নাড়িয়ে যায়। তারপরে আমরা এই হলি আর্টিজানের যে ন্যাক্কারজনক ঘটনা, সেটিকে আমরা সাফল্যজনকভাবে মোকাবেলা করেছি। পাশাপাশি যে নেটওয়ার্কটি এটার জন্য রেসপন্সিবল ছিল, তাদেরকে আমরা অতি অল্প সময়ের মধ্যে ডিসম্যান্টেল করেছি। পুলিশের আইজি বলেন, শান্তির ধর্ম ইসলামকে বিতর্কিত করছে বিপদগামীরা, তবে তাদের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের লক্ষ্য যাতে করে এই বাংলাদেশে জঙ্গিবাদের শকুন কোনো ক্রমেই থাবা বিস্তার না করতে পারে। আমরা আমাদের দেশ থেকে জঙ্গিবাদের শেষ শিকড় বাকড়টিও টেনে উপড়ে ফেলতে চাই। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, মূলধারার গণমাধ্যমেও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার দরকার বলেও জানান পুলিশ প্রধান। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। অমর ২১ গ্রন্থমেলা হবে, কিন্তু এখনও সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। তবে ৩টি প্রস্তাবিত তারিখ বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় বাংলা একাডেমি। মেলা আয়োজনে বিশেষ বৈঠক শেষে এসব তথ্য জানায় একাডেমি। তবে মার্চের মধ্যেই মেলা আয়োজনের দাবি জানিয়েছেন প্রকাশকরা। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা মহামারীতে অমর ২১ গ্রন্থমেলা হবে কি হবে না, এ নিয়ে এতদিন সিদ্ধান্তহীনতায় ছিল বাংলা একাডেমি। মেলা আয়োজন নিয়ে আবারও সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রকাশকদের সাথে বৈঠকে বসে বাংলা একাডেমি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ভার্চুয়ালি নয়, সরাসরি মেলা আয়োজন করা হবে। এজন্য ৩টি তারিখ বিবেচনায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এখন আমরা ৩টা সম্ভাব্য তারিখ সহ একটা ওপেন প্রস্তাব পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তারিখ ৩টি হলো, যেটি ২০শে ফেব্রুয়ারি, ২৭শে মার্চ এবং ১৭ই মার্চ আমরা শুরু করতে পারি কিনা। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে প্রকাশকদের জন্য অবকাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করা সহ সব ব্যবস্থা নেওয়া হবে। মেলা দেরিতে হলেও প্রকাশকদের মধ্যে ঐক্যমত আছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। আমরা বিশেষ ব্যবস্থাপনায় চেষ্টা করব ২১-এর চেতনাকে ধরে ২০ তারিখে মেলাটা শুরু করার জন্য। সব কিছুই নির্ভর করবে পারস্পরিক সমঝোতার উপরে। প্রকাশকরা অবশ্যই চাইবেন ঝড় বৃষ্টিকে এড়িয়ে যাতে এপ্রিল মাসের আগেই মেলাটি সম্পন্ন করা যায়, আমরাও তাই চাইব। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছি, আমরা হয়তো সম্ভব হবে। প্রকাশকরা ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে মেলা আয়োজন করার পক্ষে। যে তারিখে নির্ধারণ করা হোক না কেন, বাংলা একাডেমিকে সহায়তা করার কথাও জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি যেন ২১-এর এই মেলাটি কোনো অবস্থাতেই যেন মার্চের পরে না যায়। সুতরাং সেই তারিখগুলোর উপরে বিবেচনা করেই বইমেলাটি যেন আয়োজন করা হয়। এদিকে ঝুঁকি নিয়ে মেলা আয়োজন করার পক্ষে নন কবি লেখকরা। জীবন সংকটের চেয়ে ব্যবসার সংকট যদি গুরুত্বপূর্ণ হয়ে যায়,
তাহলে কিন্তু সেখানে বিপর্যয় অনিবার্য হয়ে যায়। তবে সবার আশা দূর হোক মহামারীকাল, আবারও মেলা প্রাঙ্গণ লেখক পাঠকের মিলন মেলায় জমে উঠুক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অমর একুশে গ্রন্থমেলা না হলে 50,000 কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন পুস্তক প্রকাশন ও বিক্রয় সমিতির নেতারা। বলছেন, করোনা সর্বনাশ করেছে বই বাণিজ্যে। বই ব্যবসার হালচাল নিয়ে আদিত্য মামুনের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 3য় পর্ব। অমর একুশে গ্রন্থমেলা মানেই হাজার হাজার বইয়ের সমাহার। নতুন বইয়ের টানে দেশ বিদেশ থেকে সব স্রোত এসে মেলে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। লেখক প্রকাশক পাঠকের মিলন মেলা ফেব্রুয়ারি জুড়েই, কিন্তু এবছর করোনা ছোবলে মেলা ঝুলছে পেন্ডুলামে। অসহায় হয়ে স্থির দাঁড়িয়ে রয়েছে ছাপাখানাগুলো। নেই কোনো তোড়জোড়। মহামারীর বছরে গ্রন্থমেলা সময় মতো যে হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেছে। আদৌ এবছর মেলা কি হবে, এরকম শঙ্কা নিয়ে দিন গুনছেন প্রকাশকরা। যত গুরুত্বপূর্ণ বইগুলো আছে সবাই বসে থাকে যে 21-এর বইমেলাকে কেন্দ্র করে এই বইগুলো প্রকাশ করবে। যদি সেই বইটা প্রকাশ হতো আপনার 100%, এটা নেমে 10%, 12%-এ চলে আসবে। নতুন বছর বইমেলাকে কেন্দ্র করে সারা দেশের প্রায় 10 লাখ মানুষের ভাগ্যও পেন্ডুলামের মতো ঝুলছে। ই কমার্সে এখনও বাজার গড়ে না ওঠায় বই খাতের অস্তিত্ব নিয়েও শঙ্কায় আছেন সংশ্লিষ্টরা। বই মেলার সময় এটার যে পরিমাণ ক্রেতা এবং পাঠকের সমাগম হয়, মেলার বাইরে কিন্তু সেই পরিমাণ পাঠক থাকে না, যার ফলে এই করোনাকালীন সময়ে ই কমার্সের মাধ্যমে অন্যান্য ব্যবসা যতটুকু সচল হয়েছিল, বইয়ের ব্যবসাটা কিন্তু ততটুকু সচল হয়নি। যে কোনো উপায়ে বইমেলা করার তাগিদ আছে। মেলা না হলে 50,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে পুস্তক বিক্রয় সমিতি। এই দেশের সমস্ত সেক্টর কিন্তু চলমান, একমাত্র অচল আছে পাবলিকেশন সেক্টর। আমি মনে করি এই অর্থনৈতিক ক্ষতিটা আমাদের 50,000 কোটি টাকার উপরে। বইমেলা হলে এই খাতের সাথে যুক্ত 64 জেলার ব্যবসায়ীদের সাথে বাংলা সাহিত্য বাঁচবে বলে মত প্রকাশকদের। বাংলা একাডেমি বলছে, এই দুর্যোগে প্রতিদিন হাজারো মানুষের সমাগম সহ নানা কারণে মেলার ব্যবস্থাপনা করা কঠিন হবে। তাই মেলা মার্চ বা এপ্রিল আয়োজন হলেও হতে পারে। যেসব সন্তানেরা, শিশুরা শুক্রবার এবং শনিবার ছুটির দিনে শিশু প্রহরে আসবে, তাদের কথা মনে রাখতে হবে, চলাচলের কথা মনে রাখতে হবে। অতএব সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেন, নিরাপত্তার কথা বিবেচনা করেন এবং ভবিষ্যতের কথা বিবেচনা করেন বইমেলা আমরা 1 মাস পরেও করতে পারবো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষমতা বাড়ানোর তাগিদ মেয়রদের। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে আয় বাড়ানোর পরামর্শ। অর্থনীতিতে রেমিটেন্স বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রবাসীদের সুরক্ষা দিতে না পারলে প্রবাহ নিয়ে সংশয়। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে বিএনপি, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকেই দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসায় নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে যারা কথায় কথায় হতাশা প্রকাশ করেন, গতকালের নির্বাচনে জনগণ তাদের উদ্দেশ্যমূলক অপপ্রচারের জবাব দিয়েছে। বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করেছে। কর্মীরা ভোট দিতে চাইলেও মাঝ দুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের এখনও তাড়া করে। আসলে নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে ভোটের রাজনীতিতে দিন দিন পিছিয়ে দিচ্ছে। দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনের পরে যে দুটি দুর্ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত দুঃখজনক উল্লেখ করে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
বিকেলে কমিশন কার্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুটি ঘটনা যারা ঘটিয়েছে তারা জঘন্য কাজ করেছে, তবে এতে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। একই সাথে মধ্যরাতের এই ঘটনায় নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায়ও নেই। 17 জানুয়ারি 2021 পর্যন্ত হালনাগাদ করা তথ্যানুযায়ী দেশে মোট ভোটার 11,84,158 জন। জনগণের কল্যাণ নিশ্চিত করতে পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন মেয়ররা। আর যেসব পৌরসভা নিজ কর্মকর্তা কর্মচারীদের 12 মাসের বেতন দিতে পারবে না, সেসব পৌরসভা বাতিলে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্থানীয় সরকারের অধীনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই আলোচনা। জনগণের সেবা নিশ্চিত করতে পৌরসভা ও সিটি কর্পোরেশনের ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর নগরমুখী ঢল ঠেকাতে না পারলে শহর একসময় বসবাসের অযোগ্য হয়ে যাবে। মানুষের যে চাহিদা, আপনার রাস্তা, ড্রেন, পানি এগুলি যদি সঠিকভাবে দিতে না পারে, তাহলে কিন্তু একটা মেয়রের অস্তিত্ব টিকে থাকা দুষ্কর হয়ে যায়। সিটি কর্পোরেশন যেগুলো জনবান্ধব উন্নয়নমূলক এবং প্রজেক্ট, সেগুলো যদি দ্রুত করা হয় তাহলে সিটি কর্পোরেশনকে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টে আর টাকাও দিতে হবে না। পিপিআরসির চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান পৌরসভা ও সিটি কর্পোরেশনকে এগিয়ে নিতে নানা পরামর্শ দেন। আপনি বড়ভাবে, অনেক বড়ভাবে চিন্তা করতে হবে। সাম ইমিডিয়েট ডুয়েবলস এন্ড সাম আর মোর লাইক একটু কমপ্লেক্স রিফর্ম, এগুলো নিয়ে আরো চিন্তা করার বিষয় আছে। কোনো মানুষ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এমন স্লোগান বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলছেন স্থানীয় সরকার সচিব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা মোদী পরশু উপলক্ষে একটা ঘোষণা দিয়েছেন, কেউ গৃহহীন থাকবে না। এই জন্য সারা বাংলাদেশে প্রায় 7 লক্ষ গৃহ নির্মাণ করা হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। প্রস্তাব করতেছি, আই থিংক ইট উইল কাম টু দ্য এন্ড, যে যারা নাকি 12 মাসের বেশি বেতন দিতে পারবে না তার কর্মচারী, তাদের পরিষদ ভেঙে দেওয়া। সবার সহযোগিতায় সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে রেমিটেন্স বৃদ্ধি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে রেমিটেন্সের ঊর্ধ্বগতি ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। প্রবাসীদের সুরক্ষা দিতে না পারলে রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখা কঠিন হবে বলেও মনে করছেন তারা। তাদের আশঙ্কা, দেশে আটকে পড়া প্রবাসীদের ফেরত পাঠাতে না পারলে আগামী বছরই রেমিটেন্সের প্রভাব পড়বে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা মহামারীর ধাক্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। তখন করোনার মধ্যেও গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। মহামারীকালেও দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েনি। মহামারীর মধ্যেও রেমিটেন্সের এই ঊর্ধ্বগতি কেন, এ বিষয়ে নাগরিক প্ল্যাটফর্মের ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, করোনার মধ্যেও রেমিটেন্স প্রবাহ ধরে রাখা অবশ্যই ভালো খবর, তবে তা কতটা স্থায়ী হবে সেটাই শঙ্কার। আমরা এই 2% দিয়েও কিন্তু এই রেমিটেন্সের কন্টিনিউশন আমরা করতে পারবো না যদি এটার একটা বিকল্প পরিকল্পনা যদি আমরা তাদেরকে ওখানে রাখবার ব্যবস্থাটা ভালোভাবে করতে না পারি। আমাদের কখনোই ভাবা উচিত নয় রেমিটেন্সের ঊর্ধ্বগতি মানে অভিবাসী ভালো আছেন। আপনার কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন সৃষ্টি হয়েছে, কে কত বেশি বেতন দিয়ে কর্মীদের নিতে পারবে, যার কারণে কর্মীরা এখন অধিক হারে বেতন পাচ্ছে। করোনা পরবর্তী শ্রমবাজার ধরে রাখতে স্বাস্থ্য খাতে কর্মী পাঠানোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে আটকে পড়া প্রবাসীদের সেদেশে ফেরত পাঠাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। রেমিটেন্স প্রবাহটাকে ধরে রাখবার জন্য করোনার টিকা প্রদান করা দরকার, সেটি হচ্ছে অভিবাসী কর্মী ইচ্ছুক কর্মীদেরকে। মাইগ্রেশন এন্ড রেমিটেন্সেস কামিং ইনটু দ্য কান্ট্রি, what real policy gain have we made? One is that you in fact go for a sectoral devaluation. তারা প্রত্যেকেই একটা কথা বলেছে যে 2% আমরা পেয়েছি, সেই জন্য এটার একটা ইম্প্যাক্ট হয়েছে। একটা বড় সংখ্যক বিশেষজ্ঞ মনে করছেন এটা 2021 সাল পর্যন্ত যে তারপরে আস্তে আস্তে সীমিত হয়ে যেতে পারে। আটকে পড়া প্রবাসীরাও জানালেন, যে কোনো শর্তে তারা কর্মস্থলে ফিরতে চান। সরকারের 2% প্রণোদনা প্রদান করারও সাধুবাদ জানান প্রবাসীরা। কূটনীতিক প্রচেষ্টা করে আমাদেরকে যেন নিয়ে যায়। তারা আমরা আটকে পড়ছি, আমাদের বিষয়টা আপনারা একটু বিনয়ের সাথে একটু দেখেন। প্রবাসীদের সহায়তার ক্ষেত্রে প্রবাসী ব্যাংকের সক্ষমতা আরো বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।
সৌদি আরবে অবস্থানরত ৫৫,০০০ সন্দেহভাজন রোহিঙ্গার মধ্যে যদি কেউ বাংলাদেশি হয়ে থাকে তবে তাদের পাসপোর্ট নবায়ন করতে সহযোগিতা করবে সরকার, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কিং সালমান রিলিফ সেন্টারের ৩০,০০০ খাদ্য ঝুড়ি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি সৌদিতে অবস্থানরত বৈধ বাংলাদেশি নাগরিকরা যেন কোনো হয়রানির শিকার না হয় সেজন্য সৌদি সরকার সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ১১ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সৌদি সরকারকে পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশি নাগরিক যদি ওখানে রোহিঙ্গা হিসাবে যেয়ে থাকে অবশ্যই তাকে আমরা বাংলাদেশি পাসপোর্ট না থাকে আমরা দেব। এবং রোহিঙ্গা যারা নাকি বাংলাদেশের পরিচয়ে গিয়েছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছে, তারা যদি আবেদন করে রিনিউ করার জন্য অবশ্যই আমরা দেব। যেহেতু মানে বাংলাদেশের পাসপোর্ট যদি একবার পেয়ে থাকে, আর যদি বাংলাদেশের পাসপোর্ট না পেয়ে থাকে, তারা যদি রোহিঙ্গা হয়ে থাকে, সেগুলো আমাদের বিচার বিশ্লেষণ করে আমরা চিন্তা করে দেব। মিয়ানমারের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে এই মুহূর্তে সীমান্ত এলাকায় কোনো শঙ্কাজনক পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। দুপুরে চাঁদপুরের মতলবে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, মিয়ানমারের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ আছে, যখনই কোনো কিছু ঘটে তা যোগাযোগের মাধ্যমেই সমাধান করা হচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সেনাপ্রধান বলেন, বিষয়টি রাজনৈতিক, এ বিষয়ে সরকার দক্ষতার সাথে কাজ করছে। আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান প্রসঙ্গ। দর্শক ফেরাতে এবার সরকারি অর্থায়নে সিনেমা হলগুলো ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। মন্দা কিংবা দুর্দিনেও সরকারি প্রণোদনা এবং নতুন ছবি নির্মাণে প্রযোজকদের আগ্রহে আশার আলো দেখছেন শিল্পী ও কলাকুশলীরা। টানাপোড়েনের এই সময়ে চলচ্চিত্রকে বাঁচানোর তাগিদ তাদের। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। শিল্পের বিস্তৃত মাধ্যম চলচ্চিত্র। মৌলিক উপাদান সাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ কিংবা জীবন, সমাজ ও সংস্কৃতি সবকিছুই ধারণ করে এই শিল্প মাধ্যম। বাংলা চলচ্চিত্র ধারণ করেছে মানুষের জীবন ও সংগ্রামের উপাখ্যান। 1975 সাল থেকে প্রবর্তিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরিধি বেড়েছে। সৃষ্টি হয়েছে শিল্পী, কলাকুশলী সহ অসংখ্য নতুন মুখ। 2019-এর আসরে আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ, সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। কেন আনন্দ হলো, কেন দুঃখ হলো, আমি এটা ভাষায় আজ জীবনের এই প্রান্তে এসেও আজও বুঝে উঠতে পারিনি। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে ন ডরাই ও ফাগুন হাওয়ায়। শ্রেষ্ঠ ছবি ও শ্রেষ্ঠ পরিচালকের জন্য জাতীয় পুরস্কার জিতেছেন তানিম রহমান অংশু। দায়িত্ব বেড়ে গেল বলে উপলব্ধি এই তরুণ নির্মাতার। এখন ডিজিটাল মিডিয়াতে কাজ শুরু হয়েছে, আমরা জানি অনেক ওটিটি প্ল্যাটফর্ম আসছে, মানুষ খুব ভালোভাবে সেগুলো গ্রহণ করছে, রিঅ্যাকশন খুব ভালো। জাতীয় পুরস্কার হাতে নিয়ে কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার নতুনদের। এটার ভার যতটুকু আমার মনে হচ্ছে যে আমাকে সম্মান এবং রেসপন্সিবিলিটি দুইটার ভারী আমার ঘাড়ের উপর চাপানো হয়েছে। অ্যাওয়ার্ড যদি ধরে রাখতে হয়, ভালো অভিনয় করতে হবে, অনেক কিছু শিখতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে সবসময়ই। পুরস্কার তো কাজের স্বীকৃতি। চলচ্চিত্র শিল্পের মধ্য দিয়ে সংস্কৃতিকে শক্তিশালী করার আপ্রাণ তাগিদ আছে সংশ্লিষ্টদের। অনেক বিদেশি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের শিল্পী, আমাদের গল্পগুলো, আমাদের পরিচালকদের নিয়ে এগিয়ে আসছেন। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু এগিয়ে আসছে। সো একটা জায়গায় সীমাবদ্ধ না থেকে এটা ছড়িয়ে যাওয়াটাই অনেক বেশি। 40 বছর ধরে যে ছবি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে তো আমাদের উঠে দাঁড়াতে একটু সময় লাগবে। দর্শকের সঙ্গে সম্পর্কের মাধ্যম সিনেমা হল নিয়েও উদ্বিগ্ন প্রযোজকরা। নেটফ্লিক্স বা ওয়েব সিরিজ যেগুলো আমরা ছোট স্ক্রিনে যেগুলো দেখি, সেটার যে মানে সিনেমা দেখার আনন্দটা সেখানে কোনোদিন পাবে না। সিনেমা হলকে এবং সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মায়া, দ্য লস্ট মাদার, আবার বসন্ত, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শাটল ট্রেন ও তথ্যচিত্র যা ছিল অন্ধকারে ও নারী জীবন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চলচ্চিত্রে নারী এখন আর পণ্য নয়, তারা কলাকুশীলব। এটা বিশ্ব সংস্কৃতির অগ্রগতি। চলচ্চিত্রে নারী শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। দেশে সুস্থ ধারার চলচ্চিত্র বিকাশে উন্নত সিনেমা হল স্থাপনের তাগিদও দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট।
চলচ্চিত্রে নারী শীর্ষক ঢাকা আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এতে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে উৎসব কমিটির চেয়ারপারসন বলেন, চলচ্চিত্রে নারীর অংশগ্রহণ এখন আর কল্পনা নয়, বাস্তব। The women in cinema, I don't think it is a myth any longer. It is a reality now. And we are having more filmmakers, film activists from the women community as well. সাংস্কৃতিক আন্দোলনকে আরও এগিয়ে নিতে আরও সিনেমা হল তৈরির আহ্বান জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক। চলচ্চিত্র প্রেক্ষাগৃহ একটি নানান সংকট আমাদের মোকাবেলা করতে হচ্ছে। গ্লোবালাইজেশনের নেতিবাচক কিছু প্রভাব সব কিছুতেই পড়ে, আমাদের চলচ্চিত্র শিল্পও পড়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বে সিনেমায় নারী সৌন্দর্য প্রদর্শনের প্রবণতা ছিল, এখন সেটা থেকে বেরিয়ে আসছে সিনেমা অঙ্গন। চলচ্চিত্রে নারীর ভূমিকা আমরা যখন দেখি হলিউড, বলিউড, ঢালিউড, যেটাই বলবেন, নারীর তার বাহ্যিক দিকটাকে সাধারণত আমরা দেখি যে সেলুলারের ক্যামেরা আমরা প্রদর্শন করতে চাই, তাদের দৈহিক আকর্ষণ আমাদের এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা যেটি করছেন যেন অন্তরের নিহিত যে ভালো লাগা সেইটিকে আপনাদের চলচ্চিত্রে তুলে ধরার চেষ্টা করছেন। নারী জাগরণের পথিকৃতদের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি। সুস্থ চলচ্চিত্র ধারা নির্মাণ করে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাইডেন শপথ নেয়ার আগেই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প, সশস্ত্র হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্র জুড়ে সতর্কতা। আমন্ত্রণ আরও একবার সন্ধ্যা 7টার 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কাশীনাথ রায় আর নেই। জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গল্পকার কবি কাশীনাথ রায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 73 বছর। বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। 1947 সালে নাটোরে জন্ম তার। ইংরেজি বিভাগে পড়াশোনা শেষ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক তিনি। নিজস্ব কায়দায় ইংরেজি সাহিত্য পড়িয়ে আলাদা স্থান করে নেন তিনি শিক্ষার্থীদের হৃদয়ে মননে। রাজনীতি, অর্থনীতি নিয়ে তার অসাধারণ পর্যবেক্ষণ মুগ্ধ করত অনেককে। শিক্ষকতার পাশাপাশি কবিতা ও গল্প লেখায়ও সিদ্ধহস্ত ছিলেন কাশীনাথ রায়। একটি ধর্ষণ মামলায় আসামির বয়স ও মেডিকেল রিপোর্ট বিষয়ে ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ 10 ডাক্তার ও পুলিশ সুপার সহ 3 জনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 18 ফেব্রুয়ারি হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন আদালত। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল সহ মামলার কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাইকোর্টে আগাম জামিন নিতে আসে 15 বছরের মিরাজ। জামিন আবেদনে বয়স দেখানো হয় 11 বছর। সন্দেহ হলে হাইকোর্ট মামলার নথি তলব করেন। নথিতে দেখা যায় প্রথম মেডিকেল রিপোর্টে ধর্ষণ হয়নি উল্লেখ থাকলেও দ্বিতীয় রিপোর্টে ধর্ষণ হয়েছে বলে উল্লেখ করা হয়, যেখানে ভিকটিম সেই শিশু 72 ঘন্টা ধরে ডাক্তারের কাস্টডিতে ছিল। উইদিন 72 আওয়ার্সের ভিতরে তাকে ধর্ষণ করা হয়েছে সেই আলামত পাওয়া গেছে মর্মে উল্লেখ করে, এবং যে সময় এই 72 ঘন্টার উল্লেখ করা হয়েছে সেই 72 ঘন্টা সময়ের ভিতরে সে ডাক্তারের কাস্টডিতেই ছিল। শুনানি শেষে আদালত মামলা কার্যক্রম 3 মাসের জন্য স্থগিত করে জেলা সিভিল সার্জন সহ 10 জন ডাক্তারকে আগামী 1 ফেব্রুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সুপার সহ 3 জনকেও একই তারিখে তলব করেন হাইকোর্ট। সিভিল সার্জন সহ মোট 10 জন ডাক্তারকে তাদের স্ব বক্তব্য মামলা আদালতে হাজির হয়ে পেশ করার জন্য নির্দেশ প্রদান করে। পুলিশের রাজ্যকে 3 সদস্যের কমিটি গঠন করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সহ জড়িতদের গাফিলতি আছে কিনা তা 1 মাসের মধ্যে ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেন। পাশাপাশি 3 সদস্যের কমিটি গঠন করে ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তারদের বিষয়ে তদন্ত করতে স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন 3 জন পুলিশ অফিসার দ্বারা একটা বোর্ড গঠন করে এই
মামলার তদন্ত কার্যক্রমে কারো কোনো গাফিলতি আছে কি না সেই মর্মে 1 মাসের ভিতরে একটা আইজিপি বরাবর একটা রিপোর্ট দাখিলের আদেশ প্রদান করে। আসামি ও পরিবারকে হয়রানি না করার নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে মামলা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। এ লক্ষ্যে ব্রোকারেজ হাউসের শাখা খোলার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিদের বিনিয়োগ বাড়াতে বুথ খোলা হচ্ছে দেশের বাইরেও। তবে উদ্দেশ্য সফলে স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর তাগিদ বাজার সংশ্লিষ্টদের। মেহেদী হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে আসছে নতুন নতুন কোম্পানি, বাড়ছে বিও অ্যাকাউন্টের সংখ্যাও, লেনদেনেও ফিরেছে গতি। তবে বিনিয়োগের সুবিধা থেকে এখনও বঞ্চিত দেশের বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে বাজারকে শহর কেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে চায় BSEC। দেশের পাশাপাশি বিদেশেও খোলা হচ্ছে ব্রোকারেজ হাউসের বুথ। এরই মধ্যে UCB ক্যাপিটাল ম্যানেজমেন্ট দুবাইতে এবং পদ্মা ব্যাংক সিকিউরিটিজ কানাডায় বুথ খোলার প্রক্রিয়া শুরু করেছে। বিনিয়োগ আকর্ষণে BSECর এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। ফার্স্ট অ্যাটেম্প্ট হবে NRBদের ফান্ডটা আনা, অ্যাট্রাক্ট করা। সেকেন্ডলি, আমরা যদি ভালো কোম্পানি এখানে লিস্ট করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা শুধু বিদেশি মানে রিটেল ইনভেস্টর না, আমরা বিদেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের এই মার্কেটে আনতে পারবো। কিন্তু তার আগে আমাদের ক্যাপাসিটিটাকে অনেক ইমপ্রুভ করতে হবে, স্পেশালি আইটি ক্যাপাসিটি। দেখেন, আমরা এখন বলছি যে সব কিছু SECও চাচ্ছে যে আমরা জানি ফুললি অটোমেটেড হয়ে যাই, ফুললি ডিজিটাল হয়ে যাই, নট অনলি দ্য ব্রোকারেজ হাউস বাট দ্য এন্টায়ার এক্সচেঞ্জ। এদিকে দেশের বিপুল জনগোষ্ঠীকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ দৈনিক লেনদেন 2000 কোটি টাকার উপরে গেলেই বিভ্রাট তৈরি হচ্ছে DSE ট্রেডিং সিস্টেমে। লোকসানে পড়ছেন বিনিয়োগকারীরা, চাইছেন ক্ষতিপূরণ। তবে দেশের বাইরে ব্রোকারেজ হাউসের বুথ খোলার বিষয়ে কাজ করছে BSEC। তৈরি হচ্ছে নীতিমালা। তাদেরকে আরও কিছু অনুমতি সংগ্রহ করতে হবে, যা কেউ কেউ পেয়েছে। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জেরও এক ধরনের অনুমতির প্রয়োজন হবে, তো তারা সেগুলো পাচ্ছে। পুঁজিবাজারের সম্প্রসারণ ও স্থিতিশীলতায় নিয়ন্ত্রক সংস্থা BSECর নেওয়া উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিতে স্টক এক্সচেঞ্জগুলোকে আরও সক্রিয় হতে হবে বলে মত বাজার সংশ্লিষ্টদের। এগুলো সফটওয়্যার কেনার বিষয় আছে, হার্ডওয়্যার কেনার বিষয় আছে, বিকজ যেগুলো তারা ব্যবহার করছে সেগুলো সেগুলো অনেক পুরনো জিনিস। সেই পুরনো জিনিস যে আমরা আগামীতে যে শেয়ার বাজার বা মূলধন বাজার আমরা দেখার চেষ্টা করছি সেটাতে কাজ করবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। স্পেনের ঘরোয়া টুর্নামেন্টের এই ফাইনালের আগে বার্সার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে মেসির ইনজুরি। ম্যাচে তাকে নাও পেতে পারেন বার্সা বস রোনাল্ড কোম্যান। তবে মেসি না থাকলেও বার্সার রেকর্ডের পাল্লাই ভারী। 13 বারের চ্যাম্পিয়ন তারা। অ্যাটলেটিকো বিলবাও শিরোপা জিতেছে মাত্র 2 বার, তাই বলে ছেড়ে কথা বলবে না রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে বিদায় করে ফাইনালে আসা বিলবাও। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের আবেদন অনুমোদন পেলে 10 দিনের মধ্যেই ট্রায়াল শুরু। মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর, বন্ধ সিনেমা হল চালু করার আশ্বাস। রাজধানীর কাকরাইলে চাঞ্চল্যকর মা ছেলে হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড, রায়ে বাদী পক্ষের সন্তোষ। সিলেটের MC কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের বিচার শুরু, 24 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। এবং জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলার ঘোষণা IGPর, নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।